আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে নেক্সট স্লাইড। এটা হচ্ছে এক্সামিনেশনের জন্য। এক্সামিনেশন আপনার মোটামুটি ফিক্সড স্টেপ আছে। এই ক্ষেত্রে 12টা স্টেপ মোটামুটি আছে, আপনাকে এটা মনে রাখতে হবে। 12টা স্টেপ কি কি? আপনাকে সবার ফার্স্ট হচ্ছে হাত ধুতে হবে, ওয়াশ ইউর হ্যান্ডস। এই স্টেপটা আপনি স্কিপ করতে পারবেন না। যেটা হয়, সবাই ঢোকার পর হ্যান্ড ওয়াশিংটা ভুলে যায়। তো ওখানে ঢোকার পরে দেখবেন যে তাদের কাছে কিছু স্যানিটাইজার রাখা আছে, লাইক অ্যালকোহল বেসড স্যানিটাইজার। সো এইটা থেকে আপনাকে ফার্স্টে হাত ধুতে হবে, তারপর হচ্ছে আপনাকে পরিচয় দিতে হবে, ইন্ট্রোডিউস ইউর সেলফ, কনফার্ম পেশেন্টস আইডেন্টিটি অ্যাজ বিফোর, explain the procedure, ensure privacy, and offer chaperone. So, today I have been asked to examine your right knee. This will involve me making you walk, examining you from the front and back, and then examining your knee, looking, feeling, and doing some special test. Don't worry, my examiner will act as a chaperone. And let me tell you that for the purpose of the examination, you need to take off your gown. So, but you need to expose your knee from mid thigh টু বিলো। সো আপনাকে এটা কনফার্ম করে নিতে হবে, তারপর হচ্ছে আপনাকে পারমিশন নিতে হবে। সো ইজ দিস ওকে? বলবে ওকে। দেন এক্সপোজার, এক্সামিনেশন, দেন রিপোজিশন। সো আপনি পেশেন্টকে যেইভাবে শুরুতে ছিল তাকে সেভাবে রাখতে হবে। ইটস নট ম্যান্ডেটরি যে পেশেন্টটা ফার্স্টে শুয়ে ছিল বলে আপনাকে শুয়ে রাখতে হবে, বা ফার্স্টে বসেছিল বলে বসিয়ে রাখতে হবে, বাট তাকে একটা সুন্দর পজিশন এনে ছাড়তে হবে। তারপর থ্যাঙ্কিং দ্য পেশেন্ট ফর কোঅপারেশন। দেন এগেইন আপনাকে হাত ধুতে হবে, হ্যান্ড ওয়াশ। দেন ইউ হ্যাভ টু সে সামারাইজ ইন ব্রিফ, লাইক ইন 30 সেকেন্ড। সো আপনি 6 মিনিটে এক্সামিনেশন করবেন। আর 6 মিনিট এক্সামিনেশন করার পর আপনার 3 মিনিট থাকবে ক্রস কোশ্চেনের টাইম। এই 3 মিনিটের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে আপনি কেস প্রেজেন্ট করবেন, বাকি 2.5 মিনিট আপনাকে কোশ্চেন করা হবে। সো আপনি এভাবে বলবেন, টুডে আই হ্যাভ এক্সামিন স্যামুয়েল 38 years old. I have examined the knee of Samuel 38 years old. On examination I have found that there is crepitation in his right knee, and all other test results are negative. So আপনি এইটুকুটা প্রেজেন্ট করতে পারলেই দে আর হ্যাপি। যেটা পজিটিভ ফাইন্ডিং আছে সেটুকুটা বললে হবে, তারপর তারা আপনাকে ক্রস কোশ্চেনে নিয়ে চলে যাবে। তার সাথে আপনাকে একটা কথা বলতে হবে প্রেজেন্টেশনের পরপরই, যে টু কমপ্লিট দ্য এক্সামিনেশন আই ওয়ান্ট টু ডু ফুল neurological examination of both lower limb and knee. For to complete the examination I need to do examination of the hip and both neurological examination of both the lower limb. তো আপনাকে এটা বলে ফেলতে হবে যে আপনি আর কি কি এক্সামিনেশন করে কনফার্ম হতে চান যে এটা আসলে নির এই প্যাথোলজি, অন্য কোনো প্যাথোলজি নাই। আচ্ছা, এখানে আপনাকে ইম্পর্টেন্ট তিনটা, যে আপনাকে এমপ্যাথি শো করতে হবে, ইউ হ্যাভ টু সে সরি, ইউ হ্যাভ টু অফার পেন কিলার। সো আপনি একটা পেশেন্টের কাছে গেলেন, যে জিজ্ঞেস করলেন, ডু ইউ হ্যাভ এনি পেন? দ্য পেশেন্ট, ওহ ডক্টর, আই হ্যাভ সিভিয়ার পেন ইন মাই রাইট নি, আই ক্যান নট ওয়াক, আই ক্যান নট go to school, I cannot go to my work. At this moment, we have to say, oh, I'm so sorry to hear that. Do you need any painkiller? তো এই যে আপনি টোনটা নামিয়ে এনে তার সাথে কথা বললেন, এইটুকুর জন্য আপনার একটা মার্ক আছে, সিগনিফিকেন্ট মার্ক। And if the patient deliberately say that I need a painkiller, which most of the time they don't say, they say that I don't need any painkiller. But sometimes they say I need a painkiller. You will say, assistant, can you give him a painkiller? That's it. আচ্ছা, এইবার আসেন নেক্সট স্লাইড। হাউ টু প্রিপেয়ার। আচ্ছা, পার্ট বি এর প্রিপারেশন ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম পার্ট এ প্রিপারেশন। পার্ট এ যেখানে আপনি পড়াশোনা করলেই পাশ করতে পারবেন, পার্ট বি এর জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিসটা কিভাবে করবেন? দ্য ফার্স্ট অপশন ইজ মেন্টর আর কোচিং। যদি আপনি ইন পার্সোনাল কোথাও যে কোচিং করতে পারেন, দ্যাটস দ্য বেস্ট থিং। কারণটা কি? কারণ হচ্ছে যে আপনি সেখানে একটা মেন্টর পাবেন, অথবা একটা গ্রুপ অফ মেন্টর পাবেন, যারা আপনাকে পড়াই দিবে, নলেজ পোর্শন, স্কিল পোর্শন দেখাই দিবে। দেন আপনি একটা কমিউনিটি পাবেন যাদের সাথে বসে আপনি প্র্যাকটিস করতে পারবেন। অথবা আপনার যদি কোচিং এর অ্যাফোর্ড করার মতো ক্যাপাবিলিটি না থাকে, অথবা ইন পার্সন যে কোনো কোচিং অ্যাটেন্ড করতে পারছেন না, ইন দ্যাট কেস
নলেজ পোর্শনটা আপনি নিজে নিজেই পড়ে নিলেন। এই ক্ষেত্রে আপনার একটা পার্টনার থাকলে ভালো হয়, যার সাথে আপনি প্র্যাকটিস করতে পারবেন স্টেশনগুলো। আর স্কিল পোর্শনের জন্য আপনাকে অন্তত পক্ষে একজন আপনার কাছে থাকলে ভালো হয়, যে আপনাকে ইন পার্সন দেখিয়ে দিতে পারবে, যে অলরেডি এমআরসিএস পার্ট বি পাস করে এসেছে, অথবা অন্তত পক্ষে পার্ট বি অ্যাপিয়ার করে এসেছে। এরা আপনাকে খুব ভালোভাবে বুঝাই দিতে পারবে যে আচ্ছা, এই সিচুয়েশনটা থাকে আপনাকে এই করতে হবে। এই রিয়েল এক্সপিরিয়েন্স, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আরেকটা যে সোর্স আছে সেটা হচ্ছে গিকিমেডিক্স। এক্সামিনেশনের জন্য গিকিমেডিক্স ইজ এ ভেরি গুড অপশন। ইটস লাইক দে হ্যাভ মেনি ভিডিওস মেইনলি ডেডিকেটেড ফর ইউকেএমএলএ। এক্সামিনেশন প্রসেসটা মোটামুটি ইউকেএমএলএ এমআরসিএস সেম থাকে। আপনি তাদের ভিডিওগুলো দেখবেন, দেখে আপনি নোট ডাউন করবেন। So, আমি যেটা করেছিলাম, আমি হচ্ছে গিকিমেডিক্স দেখেছিলাম, দেখার পর প্রত্যেকটা স্টেপ তো দেখেছি, দেখার পর আমি নিজে থেকে লিখে রেখেছিলাম, এবং লিখে রেখে ওটা থেকে আমি প্র্যাকটিস করতাম। সো ফার্স্ট টু লাস্ট, লাইক নাইস টু মিট ইউ জন, টুডে হ্যাভ বিন আস্কড টু এক্সামিন ইউর অ্যাবডোমেন। সো এইরকম পুরো লাইন আমি লাইন বাই লাইন লিখে রেখেছিলাম, সো দ্যাট আই নো এক্স্যাক্টলি হোয়ার টু সে সরি, হোয়ার টু insert empathy. So at this moment, I have to ask about the pain. At this moment, I have to say sorry. At this moment, I have to say like, I can understand your condition. এই ফ্লোটা নিজের নিয়ে আসার জন্য আমি গিকিমেডিক্সের প্রত্যেকটা জিনিস নোট ডাউন করে রেখেছিলাম। এটা আমি নিজে নিজে নোট ডাউন করে রেখেছিলাম। অনেক ক্ষেত্রে এই নোট ডাউন করা বা কাছাকাছি কিছু ম্যাটেরিয়ালস পাওয়া যায় যে যেখানে নোট ডাউন করা আছে। সো আপনি যদি পেরিফেরিতে থাকেন, আপনার যদি ইন পার্সন যে কারো কাছ থেকে আহ, দেখে নেওয়ার সুযোগটা না হয়, ইন দ্যাট কেস গিকিমেডিক্স ইজ দ্য বেস্ট। আপনি এটার উপর ভরসা করে আগাইতে পারেন। আবার আপনাকে কেউ দেখিয়ে দিল, সেই ক্ষেত্রে কি সে আপনাকে সব স্টেপই দেখালো, কিন্তু সেও তো মানুষ, হয়তো দু একটা স্টেপ ছুটে গেছে। সেটা আপনি গিকিমিডিক্স থেকে একবার দেখে নিতে পারেন পুরোটা, যে আচ্ছা এইটার পর এটা, এইটার পর এটা। তারপর আপনি চাইলে তার সাথে দেখা করতে পারেন, আচ্ছা বা আপনি এটা দেখালেন, এখানে তো এটা দেখাচ্ছে, এটা কি করবো কি করবো না। কারণ কিছু কিছু স্টেপ আছে যেগুলো আসলে 100% না, একটু কম বেশি হয়। যেমন হচ্ছে থাইরয়েড এক্সামিনেশনের ক্ষেত্রে গিকিমিডিক্সে আগে হচ্ছে যে তারা হ্যান্ড টু টো অ্যাপ্রোচ নিয়েছে, মানে জেনারেল এক্সামিনেশন করেছে হাত, ফেস, দেন থাইরয়েড প্রপার, দেন টো। বাট এমার্জেন্সির জন্য যেটা ভালো হয়, ফার্স্ট হচ্ছে থাইরয়েড প্রপার, দেন হচ্ছে হ্যান্ড, আই, অ্যান্ড হচ্ছে লোয়ার লিম্ব। সো আপনাকে জাস্ট একজন মেন্টরের সান্নিধ্যে থাকলে বেশ ভালো। তার সাথে হচ্ছে গিকিমেডিক্স ভালোই হেল্প করে। আরো কিছু মনে হয় ইউটিউবে এরকম সোর্স আছে ওপেন, আমি জানি না, বাট আমার কাছে গিকিমেডিক্স ভালো লেগেছে। আচ্ছা, এইবার হচ্ছে মান্ত্রা ফর এক্সামিনেশন দ্য প্রসিজার। মান্ত্রাটা এরকম যে ইফ দ্য পেশেন্ট ফিলস দ্য পেইন, আই এম সরি, the patient feels the pain, the examiner will feel the pain. And if the examiner feels the pain, your mark sheet will feel the pain. পেশেন্ট ব্যথা পেলে এক্সামিনার ব্যথা পাবে, এক্সামিনার ব্যথা পেলে আপনার মার্কশিট ব্যথা পাবে। তো আপনাকে সবসময় এটা এনশিওর করতে হবে পেশেন্ট যাতে ব্যথা না পায়, চিল্লিয়ে না ওঠে। এখন কোথায় চিল্লাতে পারবে না? যেখানে আপনি পেইনটা আপনার এলিসিট করার দরকার নাই। আবার দেখা যাচ্ছে আপনি মার্ফি সাইজ দেখাচ্ছেন, সেখানে পেশেন্ট চিল্লাবে, এটা কোনো সমস্যা না। বাট আপনাকে আগে থেকে তাকে বুঝাই দিতে হবে যে আই এম ডুইং সাম প্রসিজার that may be painful. I'm going to press in your right hypochondrium or in your right upper tummy. You may feel a little bit of pain, but don't worry, I am here. If you need any painkiller, I can offer. But this is part of the examination. This is necessary for diagnosis. So আপনাকে বুঝাই দিতে হবে যে আপনি এখানে ব্যথা পাবেন, এবং এই ব্যথা পেলেও এই ইনভেস্টিগেশন বা এই টেস্ট করাটা জরুরি। কারণ হচ্ছে যে এটা আমাকে ডায়াগনোসিসে হেল্প করবে। আচ্ছা, এরপর আসেন কমিউনিকেশন। কমিউনিকেশন এইটার আপনি কিভাবে প্র্যাকটিস করবেন? এটা প্র্যাকটিস করার জন্য হচ্ছে আপনার একটা ফ্রেন্ড বা আপনার একটা পার্টনার লাগবে। যদি সেও আপনার সাথে একই ডাইটে এমআরসিএস এক্সামিনার হয়, দিস ইজ দ্য বেস্ট। সে যদি আলাদা ডাইটে এক্সামিনার হয়, এক্সামিনেশন দেয় আর কি, এক্সামিনি, দিস ইজ সেকেন্ড বেস্ট। যদি এমআরসিএস এক্সামিনার, সরি এক্সামিনি নাও হয়, সে যদি জাস্ট, সে যদি একজন ডক্টর হয় যে আপনার ফ্রেন্ড, যে আপনার সাথে প্র্যাকটিস করতে যাচ্ছেন, দ্যাটস বেট, দ্যাটস
দ্যাট ইজ অলসো ফাইন। বাট বেস্ট হচ্ছে যদি আপনি এমন একজনকে পান যে আপনার সাথে একই ডায়েটে এক্সামিনেশন দেবে, তাহলে যেটা হবে দুইজনের একই পরিমাণ একটা ডেডিকেশন থাকবে। যে এক্সামিনেশন 2 মাস পরে দিবে তার ডেডিকেশনটা একটু কম থাকবে, যে এক্সামিনেশন দিবেই না তার কিন্তু এই ডেডিকেশনটা আরো কম থাকবে। কিন্তু আপনার একটা প্র্যাকটিস করার জন্য মানুষ দরকার। কমিউনিকেশনের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আপনাকে ক্লিয়ারলি কমিউনিকেট করতে হবে। তো ক্লিয়ারলি কমিউনিকেট করার সাথে আপনাকে তার থেকেও ভালোভাবে মনে রাখতে হবে যে আপনাকে ভালো মতো শুনতে হবে, ইউ হ্যাভ টু লিসেন। ইফ দ্য পেশেন্ট ইজ সেইং সামথিং টু ইউ, ইউ ক্যান নট ইন্টারাপ্ট, you have to wait and wait for the patient to finish. And that actually helped me because in my examination there was one station that was purvectal bleeding. So I asked the patient, what made you come here? So I just asked this question and stopped. The patient started and he told me every bit of thing that I could have asked for. Like he told me his family's history. He told me since when it started, how it started. He told me like whether it was before defecation or after defecation. So just asked and waited. When she stopped, then I said, okay, now tell me this one, now tell me that. So এইভাবে আর সেখানে সে যখনই বলতেছে যে I am very concerned whether I have cancer because my brother died from some gut cancer 2 years ago, and he had the same symptoms. তখন আপনাকে বুঝতে হবে, I'm so sorry to hear that. I can understand your condition, but this is too early to say. We have to listen to you carefully. Then we'll do some examination. Then we'll do some investigation, and after that, we can with confirm whether you have the disease or not, but don't be panicked at this moment. তো আপনাকে ওই মোমেন্টটার জন্য আপনাকে ওয়েট করে বুঝাইতে হবে যে হ্যাঁ এই টাইমটাতে আপনি বুঝতে পারছেন পেশেন্টের কনসার্ন এইটা, আপনি তাকে বুঝাইলেন যে আমি আপনার কনসার্ন না, আমিও কনসার্ন, এজ ইউ আর কনসার্ন আই এম অলসো কনসার্ন, এইটা আপনাকে বুঝাই দিতে হবে। আচ্ছা, আপনি যখন কেসটা প্রেজেন্ট করবেন আপনাকে কি কি জিনিস মাথায় রাখতে হবে? আপনাকে মাথায় রাখতে হবে পেশেন্টস নেম। আর কমিউনিকেশনের মধ্যে যেটা আছে ফোন কল, ফোন কল কমিউনিকেশন আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে পেশেন্টের নাম, পেশেন্টসের ভাইটাল, আর হচ্ছে লেটেস্ট রিপোর্ট। সো আপনি একটা পেশেন্টের প্রেজেন্টেশন করতে গিয়েছেন, আপনি কনসালটেন্টকে কল দিয়েছেন, কনসালটেন্ট ঠাস করে জিজ্ঞেস করলো যে ব্লাড প্রেশার কত, দেখা যাচ্ছে ইচ্ছা করে ব্লাড প্রেশারের যে কাগজটা সেটা লাস্টে রেখেছিল ভাইটালসে, আপনি দেখেন নাই। সো আপনার কোনো বলার অপশন নাই যে আই এম সরি দ্য ডেটা অ্যাবাউট ব্লাড প্রেশার ইজ নট অ্যাভেলেবল টু মি। সো আপনাকে আগে থেকে যখন পেপারটা দেওয়া হবে প্রিপারেটরি স্টেশনে আপনাকে আহ, দেখে নিতে হবে যে ভাইটালস কোথায় কি আছে। দ্যাট ইজ ফার্স্ট থেকে লাস্ট আপনাকে খুঁজে বের করে নিতে হবে, আচ্ছা পালস এত, বিপি এত, রেসপিরেটরি রেট এত, ইউরিন আউটপুট এত। দেন আপনাকে সবকিছু একটা সাদা ব্ল্যাঙ্ক পেজ দিবে, ব্ল্যাঙ্ক পেজের সাথে পেন্সিল থাকবে, তো আপনি পেজে নোট ডাউন করে নেবেন আচ্ছা মিসেস স্মিথ 63 ইয়ার্স ওল্ড, তাহলে আপনি পেশেন্টের পার্টিকুলার মনে রাখলেন। নেক্সট আপনাকে ভাইটালস মনে রাখতে হবে যে পালস ছিল 88 বিট পার সেকেন্ড, ব্লাড প্রেশার ছিল 90/60। কারণ কনসালটেন্ট আপনাকে জিজ্ঞেস করবে যে হোয়াট ওয়াজ হার ব্লাড প্রেশার। আচ্ছা, তারপর আরেকটা স্টেশন আছে যেখানে হচ্ছে যে পেশেন্ট বাড়ি যাইতে চাই। সো এটা হলো পোস্ট মাস্টেকটমি পেশেন্ট, কোমরবিড পেশেন্ট উইথ সাম কমপ্লিকেশন, পেশেন্ট ওয়ান্টস টু গো হোম, and that was my station. And in that station the scenario was like that: a 60-year-old female uh, undergone modified radical mastectomy for carcinoma breast. Now the patient wants to go home, which is about 60 miles away from the hospital. She has COPD and is feeling breathless, and um, her drain tube connection is significant. And her daughter, who is a school teacher, has persuaded the patient that it is in her best interest to go home than to stay in the hospital. এই স্টেশনটা যখন আমি প্রেজেন্ট করি তখন কনসালটেন্ট আপনাকে জিজ্ঞেস করবে যে
সে যে বাড়ি যাইতে চায় এটা আপনাকে পেশেন্ট বলেছে না তার ডটার বলেছে, এটা জিজ্ঞেস করেছে। তারপর আপনাকে জিজ্ঞেস করবে যে ড্রেন টিউবের ম্যানেজমেন্ট কি, তারপর হচ্ছে কোনো কমপ্লিকেশন হলে সে কি করবে, ড্রেন টিউব কার কাছ থেকে অফ করবে, তো এগুলো সবকিছু সে জানতে চাইবে। সো কিছু কিছু জিনিস সে ক্লিয়ারলি জানতে চাই যে কমপ্লিকেশনটা কি, অথবা কে যাইতে চাচ্ছে, মা যেতে চাচ্ছে না বিটি যাইতে চাচ্ছে। তো আপনাকে কেস নোটটা পুরোপুরি পড়তে হবে, তার মধ্যে এই জিনিসগুলো স্কিপ করা যাবে না। আচ্ছা, পার্ট বি এর কি কি ম্যাটেরিয়াল থাকে? পার্ট বি এর ম্যাটেরিয়াল হচ্ছে একটা নোট থাকে পার্ট বি এর। পার্ট বি এর নোট হচ্ছে জেনেসিসের নোট আছে, সালার নোট আছে, আরও আছে টার্কি সিং, আরও বিভিন্ন নোট আছে যে ডক্টর, তারপর হচ্ছে ডক্টর এক্সামিনার বা ডক্টর এক্সামের কিছু নোট আছে। আপনাকে যে কোনো একটা নোট নিতে হবে। আচ্ছা, তারপর আমি যেটা বললাম যে আমি গিকিমেডিক্সে সবকিছু প্রত্যেকটা এক্সামিনেশন স্টেপ বাই স্টেপ নোট ডাউন করেছি। সো ওই একই জিনিস করা কিছু বই আছে, যেমন বায়েজিদ এর একটা বই আছে যেখানে প্রত্যেকটা স্টেপ তারা নোট ডাউন করে দিয়েছে, এবং গিকিমেডিক্স থেকে হয়তো করেছে, আমি জানি না, অনেক সিমিলারিটি আছে। সো আপনি ওইটাও নিতে পারেন, তবে পার্সোনাল নোট ইজ অলওয়েজ বেটার। আর এমআরসিএস পার্টের রিসোর্স আপনি হারাইতে পারবেন না। এমআরসিএস পার্টের রিসোর্স খুবই ইম্পর্টেন্ট ফর পার্ট বি। আচ্ছা, এখন আসেন হাউ টু কোলাবোরেট বিটুইন পার্ট এ অ্যান্ড পার্ট বি। এইখানে আপনি স্কিল পোর্শনটা কোলাবোরেট করতে পারবেন না, কোলাবোরেট করতে পারবেন হচ্ছে নলেজ পোর্শনটা। নলেজ পোর্শনের মধ্যে আমি অ্যানাটমির কোলাবোরেশনটা দিচ্ছি, আপনি প্যাথোলজিতেও কিছু কোলাবোরেশন পাবেন। আর যেটা হচ্ছে অ্যাপ্লাইড সার্জিক্যাল সায়েন্স, সেখানে কিছু কোলাবোরেশন পাবেন, সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। সো অ্যানাটমির কোলাবোরেশনটা হচ্ছে আপনাকে ফার্স্টে বই পড়তে হবে, দেন ইউ হ্যাভ টু গো ফর দ্য ফিগার। এইটুকুটা আপনার পার্টের জন্য সাফিসিয়েন্ট। পার্ট বি এর জন্য আপনাকে এর সাথে কি পড়তে হবে? ক্যাডাভারিক ফিগার, অ্যানজিওগ্রাম, এগুলো। আপনি যদি পার্ট এর সাথে একবারে যখনই ফিগার দেখলেন তখনই ক্যাডাভারিক ফিগার দেখে ফেলেন, দ্যাটস ফাইন। বাট আপনি ফিগারটা অন্তত পক্ষে মাথায় রাখেন যে পার্টে পাস করি, দেন আমি ক্যাডাভারিক ফিগারের সাথে মিলাই নিব, বা আমি একবার ফিগারটা দেখলাম দেন ক্যাডাভারিক ফিগারটা পাশাপাশি দেখলাম, দ্যাটস ফাইন। আচ্ছা, এখন আসেন, আমি একটা এক্সাম্পল দিলাম যে কম্পার্টমেন্টস অফ দ্য এক্সটেন্সর রেটিনাকুলাম, এখানে 6টা কম্পার্টমেন্ট আছে। তো এখানে জাস্ট ডিটেলসে দেওয়া আছে কোন কম্পার্টমেন্টে কোন কোন টেন্ডন যায়। এইটা আপনি পড়লেন, পড়ার পর আপনি কি করবেন? যে কোনো একটা বই থেকে আপনি দেখে নিলেন একটা ফিগার যেখানে আপনি আরো ভালো দেখতে পাচ্ছেন, যেমন আপনি এখানে দেখেন দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট কম্পার্টমেন্ট, দেয়ার ইজ অ্যাবডক্টর পলিসিস লঙ্গাস and extensor pollicis brevis. Okay, then there is a second compartment, extensor carpi radialis longus and extensor carpi radialis brevis. There is third compartment, extensor pollicis longus. Fourth compartment, extensor indicis and digitorum. Fifth compartment, extensor digiti minimi. সিক্সথ কম্পার্টমেন্ট, এক্সটেন্সর কার্পি আলনারিস। তাহলে আপনি যেটা পড়লেন সেটা আপনার মাথায় আরো ভালোভাবে গেঁথে গেল। এইটা দেখার পর আপনি কি করবেন? আরেকটা ফিগারে যান যেখানে আপনি প্রত্যেকটা টেন্ডনটা ভালোভাবে দেখতে পাচ্ছেন। এইখানে দেখেন দুইটা একসাথে গেছে, অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, এক্সটেন্সর পলিসিস ব্রেভিস। তারপর এইখানে আমি যদি একটু জুম করি আপনি ভালো দেখতে পাবেন। আহ, এইখানে দেখেন অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট কম্পার্টমেন্ট। নাও দিস ওয়ান ইজ দ্য সেকেন্ড কম্পার্টমেন্ট। Okay, extensor carpi radialis longus and brevis. This one is the third compartment, extensor pollicis longus. This one is the fourth compartment, extensor digitorum and extensor indicis. This one is the fifth compartment, extensor digiti minimi. This one is the sixth compartment, extensor carpi ulnaris. So আপনি এইটা দেখলেন, দেখার পর আপনি কি করবেন? এটা শেষ, এইটার পর আপনি চলে যাবেন ক্যাডাভারিক ফিগারে। সো দিস ইজ আ ক্যাডাভারিক ফিগার ফ্রম ম্যাকমিন। ম্যাকমিন হচ্ছে অ্যানাটমির একটা অ্যাটলাস যেখানে ক্যাডাভারিক ফিগার বেশি দেওয়া আছে। খুবই সুন্দর একটা বই, আপনারা পড়তে পারেন। এইখানে এসে দেখেন আপনি আবার দেখতে পাবেন, দেখেন এই যে দেখেন এখানে হচ্ছে আপনি খুব সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছেন সেই ফিগারগুলো, এবং আগেরটার সাথে আপনি মিলাইতে পারবেন। যেমন হচ্ছে 11-12 এক্সটেন্সর পলিসিস, অ্যাবডক্টর পলিসিস লঙ্গাস এন্ড এক্সটেন্সর পলিসিস ব্রেভিস। 5-6
এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস অ্যান্ড ব্রেভিস। দেন এই যে 10 নম্বরটা এক্সটেন্সর ইরিস ইন্ডিসিস, বাকিগুলো হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরাম। 8 নম্বর এক্সটেন্সর ডিজিটি মিনিমি। তারপর এইখানে লাস্টে আছে এইটা 7 নম্বর, দিস ইজ এক্সটেন্সর কার্পি আলনারিস। তো আপনি আগের ছবিটা দেখলে আপনি এটার সাথে মিলাইতে পারবেন যে আচ্ছা, আমি এখানে দাগাইতে পারবো, আমি জানতাম না। আচ্ছা, আগের ছবিটা দেখলে আপনি এটার সাথে মিলাইতে পারবেন। আচ্ছা, যেমন হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস অ্যান্ড ব্রেভিস। আগের ছবিটার সাথে আপনি তাকিয়ে দেখেন, আপনি কিন্তু একটা মিল খুঁজে পাবেন। তো আপনি যদি ফার্স্টে একটা নর্মাল, যেখানে আপনি মাসল ভালোভাবে বোঝা যাচ্ছে, টেন্ডন ভালোভাবে বোঝা যাচ্ছে, ফিগারটা খুবই ইজি করে আপনার কাছে প্রেজেন্ট করা আছে, সেটা দেখলেন, দেন আপনি ক্যাডাভারিক ফিগারে চলে আসেন। আচ্ছা, ঠিক আছে। নেক্সট আমি গেলাম, চলে গেলাম। এরপর দেখেন আমি আরেকটি স্টেশনে যাব। নেক্সট আমি একটি স্টেশন আসছে, সেখানে আমি স্টেশনটা দিই না, এটা হচ্ছে অ্যাবডোমিনাল আওয়ারটা ইটস ব্রাঞ্চেস। তো আপনি ফার্স্ট একটা চার্ট নিলেন, যেখানে আপনার বলা আছে 3টা অ্যান্টেরিয়র ব্রাঞ্চ, সিলিয়াক ট্রাক, সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। দেন there are some lateral branch like middle suprarenal artery, renal arteries, testicular arteries, inferior phrenic arteries. Then আপনি চলে গেলেন posterior branch, lumbar artery, medial sacral artery, common terminal branch হচ্ছে common iliac artery. সো আপনি এখান থেকে পড়ে ফেললেন যে কোন কোন ব্রাঞ্চ আছে, অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট থেকে কোনগুলো আসছে, ল্যাটারাল অ্যাসপেক্ট থেকে কোনগুলো আসছে, পোস্টেরিয়র অ্যাসপেক্ট থেকে কোনগুলো আসছে। শেষ। আচ্ছা, এরপর আপনি চলে যাবেন, এক সেকেন্ড, ইরেজার। আচ্ছা, এরপর আপনি চলে যাবেন নেক্সট যেটা আছে, আপনি একটা সুন্দর ফিগারে চলে আসবেন, যেখানে আপনি এরকম একটা ফিগারে চলে আসবেন, যেখানে আপনি ব্রাঞ্চগুলো খুব ভালোভাবে বুঝতে পারছেন। কই- এরকম একটা ফিগারে চলে আসবেন, যেখানে আপনি ব্রাঞ্চগুলো ভালো মতো বুঝতে পারছেন। এরকম একটা ফিগারে আসার পর, জাস্ট সেকেন্ড আমি একটু বড় করে নিই। আচ্ছা, একটু বড় করে নিলাম। আচ্ছা, এরকম একটা ফিগার আসার পর আপনি দেখবেন যে দিস ওয়ান ইজ দ্য ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি, দিস ওয়ান ইজ অলসো ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি, ফাইন। দেন দিস ওয়ান ইজ সিলিয়াক ট্রাঙ্ক, ফাইন। দেন this one is medial suprarenal artery, and below that there is a renal artery, left renal artery, right renal artery, and after that there is superior mesenteric artery. আপনি ওই যে নলেজ, ওই নলেজটাকে আপনি একটা ফিগারের মাধ্যমে আপনার ইনফোগ্রাফিক মেমোরি তৈরি করে ফেললেন। ইনফোগ্রাফিক মেমোরি তৈরি করার পর কি হলো, আপনি এটা জেনে গেলেন, জেনে যাওয়ার পর আপনি নেক্সট যেটা যাবেন সেটা হচ্ছে যে এটা যখন আপনার জানা শেষ, আপনি এবার চলে যাবেন পার্ট এর জন্য, এখানেই শেষ। পার্ট বি এর জন্য যদি আপনি যান, পার্ট বি এর জন্য আপনি চলে যাবেন এনজিওগ্রামে। এনজিওগ্রাম আপনি দেখেন আগের মতো কিন্তু আর ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, যেটা আপনি আগে পাচ্ছিলেন। আচ্ছা, এখানে অ্যানোটেশনটা এখানে চলে আসছে। সো ফার্স্ট টাইম আপনি যত ক্লিয়ার দেখতে পাচ্ছেন ওই ফিগারে, এটা পার্ট বি এর জন্য লাগে। এখানে কিন্তু এসে আপনার ক্লিয়ার দেখতে পাচ্ছেন না। সো এইখানে এটা হচ্ছে অ্যাবডোমিনাল আউটটা, এখানে আপনি সবগুলো ব্রাঞ্চও দেখতে পাচ্ছেন না। এটা যেমন আপনার চলে গেছে সিলেক্ট ট্রাঙ্কের একটা ব্রাঞ্চ, স্প্লিনিক আর্টারি। সিলেক্ট ট্রাঙ্কের আরেকটা ব্রাঞ্চ এখানে চলে গেছে কমন হেপাটিক আর্টারি। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন রেনাল আর্টারি। আপনি কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন রাইট রেনাল আর্টারি। আপনি কিন্তু এখানে আর আগের মতো ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, বাট আপনি এখানে স্টিল দেখতে পাচ্ছেন। আগের ছবির নলেজ আপনার যত ভালো হবে, আপনি এই ছবি সম্পর্কে তত ভালো আইডেন্টিফাই করতে পারবেন। আচ্ছা, এই ছবিও দেখা শেষ। এরপর মনে করেন আপনার তো ক্লিনিক্যাল সিনারিও দিবে। ক্লিনিক্যাল সিনারিওর জন্য আপনাকে নেক্সট একটা ছবিতে চলে যেতে হবে, যেখানে আপনার অ্যানিউরিজম আছে। কারণ আপনার কোশ্চিনে অ্যাবডোমিনাল আওয়ারটা থেকে অ্যানিউরিজম দেওয়ার চান্সটা খুবই বেশি। এই
এই যে এইখানে দেখেন একটা অ্যানিউরিজম আছে, এবং এই অ্যানিউরিজমটা রেনাল আর্টারির নিচে আছে। সো এটা হচ্ছে ইনফ্রারেনাল অ্যানিউরিজম। তাহলে আপনি এইটা কখন বলতে পারবেন? যখন আপনি প্রথম ছবিটা ভালোভাবে দেখেছেন, দ্বিতীয় ছবিটা ভালোভাবে দেখেছেন, তারপর 3 নম্বর ছবিতে এসে দেখেন এই যে এইটা হচ্ছে রেনাল আর্টারি লেফট রেনাল, এটা হচ্ছে রেনাল আর্টারি রাইট রেনাল, তার নিচে একটা আছে অ্যাবডোমিনাল অ্যাওর্টাতে অ্যানুরিজম। সো দিস ওয়ান ইজ দ্য ইনফ্রারেনাল অ্যানুরিজম। তারপর আপনাকে অ্যানুরিজম নিয়ে যা কোশ্চেন করে করুক, অ্যাবডোমিনাল অ্যাওর্টা নিয়ে যা কোশ্চেন করে করুক। তাহলে আপনি এই পর্যন্ত দেখতে পেলেন। আচ্ছা, এরপর আপনি কি করতে পারেন, প্যাথোলজিতে কোলাবোরেশন এরকম হতে পারে যে আপনি পার্ট এ যখন পড়ছেন, ওই মোমেন্টে আপনি পার্ট বির একটা সিলেবাস দেখে নিলেন। সিলেবাস না নিলে আপনি একটা বই নিলেন, আচ্ছা জেনেসিস শিট হোক, সালা নোট হোক, যে কোনো একটা বই নিয়ে নিলেন। বই নিয়ে কি করলেন, প্যাথোলজির এই টপিক্সটা পার্ট বিতেও আছে, পার্ট এতেও আছে, এই পোর্শনটা আপনি একসাথে দুইটা জায়গা থেকে পড়ে ফেললেন, অথবা এক্সট্রা ইম্পর্টেন্স দিয়ে পড়ে ফেললেন। আচ্ছা, এরপর আপনার যেটা থাকে অ্যাপ্লাইড সার্জিক্যাল সায়েন্স। অ্যাপ্লাইড সার্জিক্যাল সায়েন্সের অনেক কিছু আপনার পার্ট এর যেটা আপনার ক্লিনিক্যাল সার্জারি আছে, ওখান থেকে কিছুটা কভার হয়ে যাবে। আচ্ছা, মোটামুটি এইটুকুটাই ছিল যে পার্ট এ পার্ট বি একসাথে কিভাবে আগানো যায়, কিভাবে কোলাবোরেশন করা যায়। আর 2 নম্বর যেটা ছিল যে কিভাবে টাইম ফ্রেমের মধ্যে ফিক্স থেকে দ্রুততার সহিত পার্ট এ এবং পার্ট বি ক্লিয়ার করা যায়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দিস ইজ মাই ফার্স্ট সেশন। আই ট্রাইড টু কনভে as much information as possible from my side. হয়তো আমার কথা বলা একটু জোরে ছিল, অথবা একটু অস্পষ্ট ছিল, আমি জানি না। তো আমি আপনাদের কাছে এটুকুটাই প্রেজেন্ট করতে পারলাম আর কি। দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ।